মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। স্বাগত সবাইকে মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। নীলফুরে জাহান আছি, আর আজকে ক্যাফে লাইভে আমার সঙ্গে আছেন অভিনয় শিল্পী তাসনিয়া পারিন। এবং শুরুতে আমার চেহারা দেখে তো বুঝতে পারছেন যে হাসাহাসি করছি, কিছু একটা হচ্ছিল, কিছু একটা জিনিস নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। চলুন সেই জায়গাতে আপনাদেরকে আমরা যুক্ত করে নিই। যারা আছেন আমাদের সাথে, পারিনের সাথে চলুন আড্ডা দিয়ে। এবং একটু সরি বলে নিতে চাই যে আমাদের একটু লেট হয়ে গেছে আজকেও, কারণ আজকে খুবই জ্যাম ছিল। পারিন, তুমি নিচে তার ভুক্তভোগী, কেমন ছিল আমাদের এখানে আসার জার্নি? কি খবর? এখন তো এটা একটা এভরিডে, মানে বোঝা যাচ্ছে না আসলে রাস্তাঘাটের অবস্থা, কারণ 5:30টায় বের হওয়ার পর উত্তরা থেকে এখান পর্যন্ত আসতে যে 7:30 বেজে যাবে। আই হ্যাড নো আইডিয়া। আই থিংক নেক্সট টাইম আরো আগে বের হতে হবে। অবশ্যই। কেমন যাচ্ছে দিনকাল বলো? ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। নীল শাড়িতে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে একদম ম্যাচিং করে গেছো তুমি। থ্যাংক ইউ। আমি একদমই আসলে আজকে একদম পুরো মেকআপ টেকআপ কোনো কিছু সেরকম করে করিনি। ইউ ডোন্ট নিড ইট। মনে হলো যে না, জাস্ট শাড়ি পরি, অনেকদিন ধরে পরা হয় না। কিছুই না, তেমন আসলে বাড়িতেই আছি এখন পর্যন্ত। তেমন কাজ টাজও শুরু করা হয়নি। সামনে হয়তো শুরু করব। কাজটা শুরু করা হয় নাই, এটা কতটা ইচ্ছাকৃত বা কতটা পরিস্থিতি, কি মনে হচ্ছে? আসলে সবকিছু মিলেই যেহেতু একটা ট্রানজিশনের সময় যাচ্ছে, এবং আমারও কিছু কাজের প্ল্যান ছিল একটা, সো ওই প্রিপারেশনে ছিলাম। কিন্তু এখন আবার হঠাৎ করে সব প্ল্যান চেঞ্জ হচ্ছে, তো সবকিছু মিলে আসলে একটু সময় লাগবে আবার ভালোভাবে প্ল্যান করে কাজটা শুরু করতে। হ্যাঁ, অনেকগুলো নতুন নতুন খবর তোমার যেমন আছে, এর মধ্যে একটু পুরনো খবরও আজকে একবার মনে করিয়ে দিব। মেরিল প্রথম আলো পুরস্কারে তুমি এবার সমালোচক পুরস্কারটা পেয়েছিলে নিকোশ কন্টেন্টের জন্য। এরপরে তোমার সাথে আমাদের গল্প করার সুযোগ হয় না, তারপর তো মানে অনেক পরিস্থিতির কারণে আর আসা হয়নি। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম যে আমরা এটা নিয়ে হাসছিলাম। এবার পুরস্কারটা নিজে হাতে নিয়েছো, এবং আমার মনে আছে আমি যখন ঢুকছি তখন তুমি পুরস্কার হাতে বাইরে হচ্ছে খুব রেগে দাঁড়িয়ে আছো, গাড়ি আসতে পারছে না। হ্যাঁ, ওই সময় ওই গাড়ির জ্যামে 1 ঘন্টা ধরে দাঁড়ানো রাস্তায় গরমের মধ্যে, এবং গাড়ি আসছিল না। প্রথমবার তো নিজে হাতে নেওয়া হয়নি, আবার তো এবার নিজে হাতে নিতে পেরে কেমন লেগেছে, এবং নিকোশ কন্টেন্টের জন্য পেয়ে কেমন লাগছে? না, আসলে খুবই ভালো লাগছে। বরাবরই আমার কাছে সমালোচক পুরস্কারটা সবসময় মনে হয় যে খুবই একটা পছন্দের ক্যাটাগরি, বিকজ ওখানে যারা মানে জাজেসরা থাকেন, গণ্যমান্য ব্যক্তিরা, তারা তো আসলে অনেকদিন ধরেই অভিনয় বলি বা ডিরেকশন বলি এই পেশাগুলোর সাথে যুক্ত, তো তাদের কাছ থেকে একটা স্বীকৃতি পাওয়া মানে আমার কাছে অনেক বড় ব্যাপার। তো সেই সাথে দর্শকের ভালোবাসা তো আছে, এবং নিকোশ কন্টেন্টটা যখন রিলিজ হয়েছিল দর্শক থেকে ভালো সাড়া পেয়েছিলাম, এবং দীপ্তর সাথে এটা আমার প্রথম কাজ ছিল, এবং এই কাজটার জন্য কষ্ট করেছিলাম আর কি। স্পেশালি আমি বলবো যে আমাদের রুবেল ভাইয়া যে ডিরেক্টর ছিলেন, ওনার কিন্তু এটা ফার্স্ট ওয়েব ফিল্ম ছিল। তো আমরা পুরো টিমটা খুলনা, সাতক্ষীরা, বর্ডার ওই সাইডে, মানে 31st যখন সবাই খুব মানে আনন্দ ফুর্তি করছে, আমরা তখন বর্ডারে শুটিং করছি। ওই সময়টা ঠান্ডার মধ্যে পানিতে নামা, কাদার মধ্যে গড়াগড়ি, তো সবকিছু মিলে খুব কষ্টের একটা কাজ ছিল। তো কষ্টের যে কোনো কাজের যখন একটা ভালো স্বীকৃতি পাওয়া যায় অবশ্যই ভালো লাগে, কষ্টটা সার্থক হয়েছে, এই অনুভূতিটা পাওয়া যায়। দ্যাটস গ্রেট। নতুন কাজ পুরনো কাজ এরকম করে মনে করে দিতে চাচ্ছিলাম, পুরনো কাজ দিয়ে শুরু করলাম। নতুন কাজের ক্ষেত্রে যদি সামনের একটা নতুন কাজের খবরটা আসলে বলি, আমি জাস্ট তোমার কাছ থেকে শুনলাম তোমার দেবের সাথে একটা মুভি হওয়ার কথা, এবং সেটা নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা বা একটু জল্পনা কল্পনা ছিল। লাস্ট আমরা একটা ফাইনাল কনফার্মেশন, অনেক নিউজ পেলাম, কংগ্রাচুলেশনস তোমাকে জানালাম, বাট সেটা ক্যান্সেল হয়েছে। বলতে গতকালকে আমার ফাইনালি প্রোডিউসার সাথে কথা হলো, কারণ আমরা এতদিন ধরে আসলে ওয়েট করছিলাম। বেসিক্যালি আর কোনো রিজন না, দ্য ভিসা সিচুয়েশন। আমরা জানি যে এখন পর্যন্ত আসলে মানে ইন্ডিয়ার ভিসাটা চালু হয়নি, আর আমাদের ছবির ক্ষেত্রে যেটা অসুবিধা হচ্ছে যে নভেম্বরে লন্ডনের শুট একটা পার্ট আছে। তো আমার যেহেতু লন্ডনের ভিসা আছে, বাট যেটা হবে যে কোনো কারণে যদি ভিসা অন না হয়, এবং আমি যদি টাইমলাইনটা মিস করি, এবং ওদের যদি অন্য কাউকে নিতে হয়, সে সময় আসলে সময়টা এমন হবে যে হয়তো লন্ডনের ভিসা তার
যথাসময়ে করে যাওয়াটা পসিবল হবে না। আর এখানে স্কেজুলের একটা বিশাল জটিলতা আছে, যেহেতু শুটিংটা লন্ডন এবং ইন্ডিয়া দু জায়গায় লন্ডন ইন্ডিয়া হওয়ার কথা জায়গায় Okay. মিলে করার কথা, এবং যেহেতু এখানে দেব এবং মিঠুন চক্রবর্তী দুজনেই সুপারস্টার এবং তাদের স্কেজুলই পাওয়া খুব Right. কষ্টকর, এবং আমরা অনেকবার কথা বলে চেষ্টা করেছি যে অন্য কোনো স্কেজুলে অন্যভাবে ম্যাচ আপ করা যায় কিনা, বাট পরবর্তীতে আমার মনে হলো যে আমার মনে হয় যে এই ছবিটা আসলে আমারও যেহেতু একটা স্কেজুল ব্লক হয়ে আছে, প্লাস ওদেরও একটা অনিশ্চয়তা, তো সবকিছু মিলে উই মিউচুয়ালি ডিসাইডেড এই ছবিটা ড্রপ করে দেওয়া উচিত। Wow, that's unfortunate. মানে আমার কাছে আমি বলবো, তোমার কাছে কেমন ফিল হচ্ছে? মন খারাপ হয়েছে, বা মানে একটা কাজ তো ফাইনাল হয়ে গেছে, সেটা নিয়ে একটা বা প্রিপারেশনও হয়তো মেন্টালি শুরু করেছিলে নাকি? মানে হাউ ডিড ইউ টেক ইট? মানে এখন এই কাজটার জন্য আমি আসলে আমার স্কেজুলটা ফাঁকা রেখেছিলাম, কারণ আমি জানতাম যে আমার যেতে হবে রিহার্সাল থেকে শুরু করে, সো অক্টোবর নভেম্বরের স্কেজুলটা আমিও আসলে কাউকে দেইনি। তো সবকিছু মিলে হ্যাঁ অবভিয়াসলি ইটস আনফরচুনেট, বাট এট দ্য সেম টাইম আমার মনে হয় যে আমি তো আসলে এখানে তো আমার কোনো হাত নেই, এবং যেহেতু এইভাবেই আসলে হওয়ার কথা ছিল, মেবি সামথিং বেটার ইজ ওয়েটিং ফর মি, সো ইটস ফাইন। বাহ, খুব পজিটিভ ভাবে আমি চিন্তা করেছো। পজিটিভলি চিন্তা করি। হ্যাঁ, এরকম একটা কথা আসলে আমরা বেশ শুনি, যারা ভাইস প্রেসিডেন্ট তারা সবসময় আসলে বলে, যখন সবকিছু খুব মনে হচ্ছে বাজে হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, তখন আসলে পেশেন্ট থাকাই ভালো, এটা ভেবে যে হয়তো এটার চেয়ে ভালো কিছু। মানে আমি সবসময় কি মানে ইউ ক্যান অলওয়েজ সে মানে দ্য গ্লাস হাফ ফুল অর দ্য গ্লাস হাফ এমটি, সো আমি সবসময় দ্য গ্লাস হাফ ফুল হিসেবেই, আর যেটার উপর নিজের কোনো হাত নাই সেটা নিয়ে আসলে চিন্তা মন করে খারাপ হলে মন খারাপটাই হবে, কোনো বেশি কিছু তো হবে না। হ্যাঁ, এবং আমার মনে হয় যে একটা মানুষের যদি সেই যোগ্যতা থাকে, ট্যালেন্ট থাকে, বা ওই অধ্যবসায় হার্ডওয়ার্কটা থাকে, আজকে না হোক কালকে না হোক কোনো না কোনো ভাবে আসলে কোনো না কোনো কাজের মাধ্যমে সেটা প্রকাশ পায়। এক্স্যাক্টলি, এবং যে সময়টা তুমি এই কাজের জন্য ফাঁকা রেখেছিলে, সেই সময়টা আই এম শিওর তোমাকে সেই সময়টা ফাঁকা রেখেই বসে থাকতে হবে না। ইউ উইল ডু সামথিং অলরেডি অ্যাকচুয়ালি আরেকটা কাজের কথা চলছে, সেটাই জানতে চাচ্ছিলাম। সো ওই সময়টা নিয়ে কি পরিকল্পনা? এখন আসলে যেহেতু ওই স্কেজুলটা ফাঁকা হয়ে গেছে, সো এইজন্য আসলে স্কেজুলটা ফাঁকা করাটা অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ ঠিক এই সময় আসলে আমারও আর একটা কল আসে, সো একটা নতুন ওয়েব ফিল্মের। সো আমার মনে হয়েছে যে একটা অনিশ্চয়তা স্কেজুলে না থাকার থেকে একটা কনফার্ম কোনো কিছু করাই ভালো। তো ওটার কথাবার্তা চলছে, সো ওটা নিয়ে এখন কথা বলতে চাই না। ও মাই গড, বাট যখন হবে তখন অবশ্যই বলবো। আচ্ছা, ওকে, ছেড়ে দিব নাকি আরেকটু জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করে লাভ হবে না মনে হচ্ছে, বাট ওকে, নতুন একটা কাজ, তবে সেটা একটা ওয়েব ফিল্ম বলছো। কোন প্ল্যাটফর্ম ততটুকু কি শুনতে পারবো? এগুলো বললে আমি মার খেতে পারো। ওকে, বাট বিঞ্জে যে ওয়েব ফিল্মটার কথা আমরা অলরেডি জানি, সেটা নিয়ে তাহলে শর্ট ফিল্ম, হ্যাঁ, একটি খোলা জানালা, এটাই তোমাকে আমরা একটা ডিফারেন্ট লুকে দেখেছি, এবং আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে অনেকটা, যে তোমার উইন্ড আইলাইনার, সেটাই তো রেট্রো একটা, আমরা অ্যাকচুয়ালি আমি আর ভিকি ভাই মানে কথা বলে ডিসাইড করেছিলাম যে একটা রেট্রো টাইপের একটা লুক দিলে ভালো হয়, হয়তো মিশনারি হসপিটালের একটা নার্স, বা ওই সময় আসলে মানে 80s বা 90s এ এরকম ধরনের অনেক হরর ছবি হয়েছে, হলিউডে হয়েছে, তো আমরা ওখান থেকে অনেকটা ইন্সপিরেশন নিয়ে নিজেদের মতো করে একটা লুক দাঁড় করিয়েছিলাম। ওয়েল, এটা নিয়ে কথা বলবো, আমি একটা ব্রেক নিয়ে নিই, তাহলে একটি খোলা জানালা নিয়ে আমরা এবার সেই গল্পের জানালাটা খুলবো। একটা ব্রেক নিয়ে আবার ফিরছি। দর্শক দেখছেন মেরিল মিক্স বার প্রেজেন্স ক্যাফে লাইভ। তাসনিয়া পারিন আছেন আজকে আমাদের সঙ্গে, কথা বলছি তার কাজ নিয়ে, বিভিন্ন ধরনের কাজের কথা উঠে আসছে। একটি খোলা জানালা, তার রিসেন্ট যে কন্টেন্ট নিয়ে আমরা গল্প শুরু করেছি, সেই গল্প বাকি আছে অনেকটাই, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। স্বাগত সবাইকে, বিরতির পর আরো একবার নীলুফ জাহান আছি, দেখছেন মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভ। প্রথম আলো ফেসবুক পেজ থেকে সরাসরি, সাথে আছেন তাসনিয়া পারিন, কথা বলছি তার সঙ্গে। একটি খোলা জানালা নামটার সাথে কন্টেন্টটা আসলে কতটুকু মানানসই, মানে নাম কতটা জাস্টিফাই করে? আমার মনে হয় গল্পটা আসলে শুরুই হয় একটা খোলা জানালা, এবং সেই খোলা জানালা দিয়ে একজন মানুষ ভেতরে প্রবেশ করছে সেখান থেকে। তো সে কারণেই আসলে গল্পের নামকরণ, এবং পরবর্তীতে আসলে ওই ঘটনাটাকে কেন্দ্র করে গল্পটা শেষ হয়। সো আমার মনে হয় সেই জন্য আর কি ভিকি ভাইয়া নামটা চুজ করেছেন। বলো, এই কন্টেন্টটা নিয়ে একটু বলো, যে কেমন সাড়া পাচ্ছ,
বা দর্শকদের কাছ থেকে কি ধরনের ফিডব্যাক তুমি আশা করছিলে এবং কি রকমটা পাচ্ছ, এটাকে ঘিরে তাদের আগ্রহের জায়গাটা কেমন দেখছো? আর একই সাথে বিগি জায়েদের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স, সেটা অবশ্যই আমরা শুনতে চাই। হি ইজ আ ব্রিলিয়ান্ট ওয়ান। Yeah, So how was he's the a very good experience? director, but ওনার সাথে আমার কাজে একটু মানে শনি চলে সব শনি সময়। চলে শনি চলে as in মানে ওনার সাথে কোনো কাজ করলে কোনো কারণে ওটার শুটিং শেষ হয় না বা রিলিজ দিতে সমস্যা হয়, বা এটারও রিলিজ 3 বার পিছিয়ে আমরা ফাইনালি রিলিজ হলো। সো এটা রিলিজ হওয়ার কথা ছিল জুলাইয়ে, তো তারপর এসে সেপ্টেম্বরে রিলিজ। তো সব সময় ওনার সাথে আমার একটা এরকম একটা খরার সম্পর্ক চলে, বাট এট দি এন্ড অফ দ্য ডে হ্যাঁ মানে হি ইজ আ ভেরি গুড ডিরেক্টর এবং ওনার একটা ভিশন আছে। তো এই গল্পটার ক্ষেত্রেও আসলে ওনার একটা ভিশন ছিল, সেই সাথে উনি আমাকে বলেছিল যে আপু এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ, আমরা এভাবে করতে চাই। তো আমিও হচ্ছে এই ধরনের গল্পে আসলে আগে কখনো কাজ করিনি, তো আমার জন্য এটা একটু এক্সপেরিমেন্টাল ছিল। নতুনত্ব কি মনে হয়েছে? নতুনত্ব বলতে হচ্ছে গল্পর জনরাটা যদি বলি যে 80s এর একটা সাইকো থ্রিলার গল্প বা 90s এর একটা এটা 90s এর একটা সাইকো থ্রিলার গল্প। তো এই ধরনের জনরায় আমি কখনো আগে কাজ করিনি, তো আমার জন্য এটা নতুন ছিল। প্লাস নাদিয়া আপুর সাথে এরকম করে স্ক্রিন শেয়ার করাও আমার জন্য প্রথমবার ছিল। এন্ড শি ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর, সো এন্ড শি ইজ অলসো আ ভেরি ফান পারসন। তো আমাদের কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল একসাথে, এবং সেই সাথে আমাদের মানে পুরো একটা বাসার ভেতরে একটা জার্নি গল্প। তো আমরা চেষ্টা করেছি যতটুকু পারি আমাদের সাইড থেকে একটা নতুন ফ্লেভারে গল্পটাকে দাঁড় করানোর। তো সেখান থেকে অনেক দর্শকই পছন্দ করেছেন, আবার অনেকে অনেক সমালোচনাও করেছেন। আমি দুটোকেই খুব সাদরে গ্রহণ করছি। দর্শক হিসেবে তোমার কাছে কেমন মনে হয়েছে? নিজেকে জাজ করা হয়? তোমার তো অনেক কন্টেন্ট এবং মানুষের প্রত্যাশার জায়গাটাও তোমার প্রতি বেড়েই যাচ্ছে, ভালো করছো সব জায়গা থেকেই, চেহারাটা কি করেছে। তুমি নিজের কাজগুলো যখন দেখো তোমার কাছে কি মনে হয়? আমি তো আমার কাজ নিয়ে কখনোই 100% হ্যাপি থাকি না। ইনফ্যাক্ট কিছু কিছু সময় আমার কাছে মনে হয় যে আমি একটা অ্যাক্টিং করছি, বাট দেখার সময় না আমার কাছে মনে হয় যে এটা আমি কি চিন্তা করে করেছিলাম, মানে আমি জাস্ট বুঝতে পারি না মাঝে মাঝে। বাট হ্যাঁ, শেখার জায়গা তো আছে, শেখার তো শেষ নেই। চেষ্টা করছি। ভালো অভিনয়শিল্পী হবার জন্য আসলে তোমার প্রস্তুতি জায়গাটা কিরকম? যেমন তুমি যখন শুরু করেছিলে সেই সময় যে চিন্তাটা ছিল, এখন পরিণত হতে হতে কাজেই শুধু ব্যস্ত থাকা হয় সেটা তো নয়, এর পাশাপাশি আরো কিভাবে ভালো কাজ করা যাবে, আরো কিভাবে ক্যারেক্টার হয়ে ওঠা যাবে, এই জিনিসটা তো একজন অভিনয় শিল্পীর মধ্যে চর্চাটা থাকে। তুমি কিভাবে চর্চাটা জারি রাখো? আমার মনে হয় যে একজন ভালো অভিনয় শিল্পী হওয়ার জন্য যে শুধুমাত্র যে একটা কাজ আসলো আমি ওটা স্ক্রিপ্টটা নিয়ে গবেষণা করলাম বা সে কাজটা করলাম সেটা না। চোখ কান সবসময় খোলা রাখতে হয়। সব দেশ বিদেশের ফিল্ম বলি, মিউজিক বলি বা যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু সম্পর্কে মানে জ্ঞানের পরিধি যত বাড়বে, মানুষকে আপনি যত বেশি কাছ থেকে জানতে পারবেন, বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হবে, যত কথা হবে, তত বেশি আসলে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে বিশ্লেষণ করার ক্ষমতাটা তৈরি হবে। তো আমি সবসময় চেষ্টা করি যে আশেপাশে যাই ঘটছে সেটাকে মনোযোগ সহকারে অবজার্ভ করার। সো আমার মনে হয় একজন অভিনয় শিল্পীর সবচেয়ে বড় পাওয়ারটা হচ্ছে অবজারভেশন পাওয়ার। বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন মানুষ, বিভিন্ন সিচুয়েশন সবকিছু মিলিয়ে ফিল্ম দেখার জায়গাটা কিরকম? তুমি কি ধরনের ফিল্ম বা কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করো? অনেস্টলি আমার না কোনো ফেভারিট এরকম জনরা নেই যে যেটা ভালো মানে এটা দেখতে চাই। জাস্ট একটা জন্য আমি অ্যাভয়েড করি, সেটা হরর। আমি হররটা খুব একটা আমারও ভালো লাগে না। কেন তোমার ভালো লাগে না কেন? আমি ভয় পাও নাকি? ভয় লাগে। আচ্ছা, আমার কাছে ভয় লাগে না, আমার কাছে বিরক্ত লাগে। না, আমার হচ্ছে রাত্রিবেলা পরে মাঝে মাঝে একা ঘুম থেকে উঠে যাওয়ার পর খুব ভয় লাগে, তো সেজন্য হররটা খুব একটা দেখি না। বাট এমনিতে কিন্তু হরর দেখে যদি তোমার ভয় লাগে তাহলেই সেটা আসলে ভালো। আমি যদি দেখে ভয় পাই তাহলে আমার খুব ভালো লাগে, কিন্তু বেশিরভাগ দেখেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হয়। মানে কি আমি তো বুঝেই যাচ্ছি ভয় লাগছে। আমার কাছে সাইকোলজিক্যাল থ্রিলার এটা বেশ লাগে, হ্যাঁ সেটা খুব ভালো লাগে। বাট হররটা আমার কাছে একটু আজগুবি মনে হয়। আর সব থেকে বড় কথা যে আজগুবি একটা ভয় চলে আসে যে কখন আবার দেখা গেল জানলার দিকে তাকালে কে চলে আসে, এই যে চেয়ারের নিচ থেকে এখন একটা হাত। না এখন এগুলো বললে যে ক্যামেরাতে ধরা পড়বে ফাইন, এটা হলে তো ভালো, আরো মানে একটা প্যারানরমাল অ্যাক্টিভিটি ক্যামেরাতে ধরা পড়বে। রিসেন্টলি কিছু দেখছো? এখন তো একটু কাজ যেটা বলছিলে যে একটু ঘরে বসেই কাটছে, এখন কি নিয়ে ঘরে বসে ব্যস্ত থাকো? ঘরে বসে ব্যস্ততা টুবি মানে ঘরে বসে কি নিয়ে ব্যস্ত আসলে ব্যাপারটা ওরকম, ঘরে বসে কি করো? কিভাবে সময় কাটাও? মানে ইদানিং যেমন আমার মানে বই পড়ার একটা অভ্যাস ছিল, বাট ইদানিং এটা কমে গিয়েছিল। সো এটা একটু আবার আমারও তাই। মানে হোয়াট টু ডু ফারিন, তুমি কি এটা গেট ব্যাক করতে পেরেছো? আমাকে বলো যে কিভাবে। আমি বই পাশে নিয়ে বসে থাকি, আমি বেডের উপর রাখি, আমার চোখের সামনে রাখি, বাট আই ক্যান্ট রিড।
আমি what না to do? I started reading, but আমি না এখন মানে নন ফিকশনের দিকে বেশি ঝুঁকে যাচ্ছি। আমি Okay. জানি না, আমি আগে তো খুব ফিকশন পড়তাম, হ্যাঁ হ্যাঁ, বাট এখন আমার নন ফিকশন পড়তে খুব ভালো লাগে ফর সাম রিজন। কিরকম মানে কি ধরনের? নন ফিকশন বলতে সেটা মোটিভেশনাল বলতে পারি, বা সেলফ হেল্প বুক? অ্যাকচুয়ালি না, মোস্টলি লাইক ইকোনমিক্স, মানে এগুলো জিনিস নিয়ে পড়তে ভালো লাগে। আমি ভালো জানি না লাগে হঠাৎ মানে করে। এনজয় করো? হ্যাঁ, এখন ইদানিং এটাই ভালো লাগে। ইদানিং ফিকশন কেন যেন পড়তে ভালো লাগে না। মনে হয় যে যত ফিকশন মানে সব মোটামুটি জানা চেনা পড়ে ফেলা হয়েছে অলরেডি। তো এইজন্য মনে হয় যে বয়স হচ্ছে, এইজন্য নন ফিকশন ভালো লাগে। না ইটস ট্রু, আমাকে অনেকেই বলে যে এই ধরনের বইগুলো পড়া উচিত। আমি খুব একটা এটাতে কানেক্ট করতে পারি না। ইনফ্যাক্ট কোনোটার সাথেই এখন যেটা বলছিলাম পড়া হচ্ছে না। বই যতটুকু পড়ছো এছাড়া আর কি করা হয় বাসায়? কুকিং? রান্না করা হয়, হ্যাঁ। রান্না আসলে প্রত্যেকদিন দুপুরবেলা আমিই রান্না করি। আগে যেমন বুয়া রান্না করতো, এখন আসলে আমি নিজেই রান্না করি। আর রান্নাটা খুব ফাস্ট হয়ে গেছে। মানে আগে যেমন অনেক সময় লাগতো করতে, এখন খুব তাড়াতাড়ি আধা ঘন্টায় 2-3টা করে ফেলতে পারি, মানে ডিশেস। তো এটা একটা জিনিস। আর তারপর কি ভালো করো সবচাইতে? কি ভালো করি বলতে তেহারিটা আমার খুব তাড়াতাড়ি করতে পারি, প্লাস I love খেতে তেহারি। ভালো হয়। হ্যাঁ, আর এটা খুব মানে হয় খাওয়াও কি, একদিন। তেহারি বানালে না অন্য কিছু আর বানাতে হয় না। সো একটা পটে সবকিছু মিলে সবকিছু হয়ে যাচ্ছে। কবে খাওয়াবে বলো? তেহারি খেতে কবে আসবো? যেদিন চাও সেদিনই আসতে পারো, there's no problem. ওকে, এই যে কাজের কথা বলছিলে, প্রস্তুতির কথাটা আমরা শুনলাম যে কিছুদিন পরেই বিজি হবে, কিন্তু এই যে তুমি নিজেও জানো সবকিছু মিলিয়ে এখন নতুন একটা পরিস্থিতিতে নতুনত্বর মধ্যে যেমন ভালোর সম্ভাবনাটাও থাকে, এর মধ্যে অনেক অন্ধকারটাও দেখা যায় যে আসলে ঘাপটি মেরেও থাকে। সো আমরা কোনটার দিকে যাব সেটা আসলে সময় বলে দেবে। সো পরিবর্তনের এই সময়টায় কারো ভালো কিছু হচ্ছে, কারো আবার অনেক কিছু আটকে আছে। আমাদের শিল্পীদের ক্ষেত্রে মনে হয় যে আটকে থাকার ব্যাপারটাই বেশি ঘটছে। কাজগুলো অনেক জায়গায় ঠিক মতো হচ্ছে না, শুটিং ওভাবে হচ্ছে না, কনসার্টস হচ্ছে না, ইভেন্টস হচ্ছে না। সো এই ইন্ডাস্ট্রির মানুষ যারা, তারা কিন্তু বেশ সাফার করছে অনেকদিন ধরেই। সো এই জায়গাটা আসলে কিভাবে দেখছো, বা তোমার কাছে কি মনে হয় কিভাবে হলে আসলে এটা স্বাভাবিক হবে, বা ইন্ডাস্ট্রি পিপল হিসেবে তোমার কাছে কি মনে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট পরিবর্তনটা তুমি কিভাবে এক্সপেক্ট করো? আমার মনে হয় যে অলরেডি যেমন আমার কাজের কল তো আসছে, সো সেটা আসলে আমার মনে হয় যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ড, সেই জন্য হয়তো কিছু দিনের জন্য বা কয়েক মাসের জন্য কাজের এইটা সবাই আসলে ইনফ্যাক্ট সবার জন্য এটা মানে ফিগার আউট ধাতস্থ হতে করাটা একটা সময় লাগবে। একটু প্রবলেম ছিল, বাট আমার মনে হয় অলরেডি অনেক জায়গাতে কাজ শুরু হয়ে গেছে, এবং আমার কাছেও অনেক নাটকের স্ক্রিপ্ট অলরেডি আসছে, ডেটের জন্য ফোন আসছে। তো আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি এটা স্বাভাবিক দিকেই চলে যাবে। মানে আশাবাদী আছো সেই জায়গাটায়। দারুণ ব্যাপার। আমি একটা দুইটা একটু কমেন্ট পড়া যায় কিনা চেষ্টা করি। শেষের দিকে আছে, অনেকেই আমাদেরকে দেখছেন। নাজমুল রিফাত তাসনিয়া ফারিনকে ভালোবাসা পাঠিয়েছেন। লনি আছেন, ওয়াসিউর রহমান আছেন, এমডি রাব্বি ইসলাম দেখছেন, আমাদেরকে বলছেন ওয়াও, দ্য লাভ জরা অ্যাটিটিউড অফ তাসনিয়া ফারিন ইজ সো স্পেশাল। লাভ মানে হাসির জনরা বলছে। শুভেন্দু আকাশ এই কমেন্টটি করেছে। অ্যান্ড ইউনিক ফ্রম আদার অ্যাক্ট্রেসেস অফ বাংলাদেশ। তোমার হাসি উনি খুব পছন্দ করেন, বুঝতে পেরেছি। অনেক অনেক ভালো লাগে। রুবি আক্তার বলছেন আপুর হাসিটা ফায়ার। সোহেল রানা দিয়েছে। এখন নাটক কম করো কেন? কম করি বলতে যেটা যখন আসলে ব্যস্ততা যেদিকে থাকে, এর মধ্যে তো ওয়েব শর্ট ফিল্ম, তারপর বলি ওয়েব ফিল্ম, বলি ওয়েব সিরিজ, এগুলো নিয়ে একটু ব্যস্ততা ছিল। সামনেও আবার আরেকটা যেটা বললাম ওয়েব ফিল্মের কাজ হচ্ছে। এর মাঝখান থেকে অবশ্যই আমি চেষ্টা করব, যখন আমার কাছে ভালো স্ক্রিপ্ট আসে আমি নাটক অবশ্যই, মানে এটাই সামনে আমার কোনটাতে দেখার সম্ভাবনা আছে? মানে first টিভি বলি বা priority। ইউটিউব নাটক বলি, নাটকের দর্শকরা মনে হয় মিস করছে, জিজ্ঞেস করছে হ্যাঁ, কেন সামনে কম আসলে করো? কিছু নাটকের ডেট অলরেডি কথা হচ্ছে। সো হোপফুলি খুব তাড়াতাড়ি কাজে নেমে ওকে। পড়ব। ওয়াসিউর রহমান বলছেন অভিনেত্রী হিসেবে আপনার অভিনয় আমার বেশ ভালো লাগে। রুবাইত অমিত আমাদেরকে দেখছেন। রুবি আক্তার আহমেদ লিখেছেন, প্রতিদিন তোমাকে একবার দেখতে হয়, না হলে ঘুম আসে না, মনে হয় তুমি আমার মেয়ে। দ্যাটস ভেরি সুইট। মানে এই কমেন্ট গুলো আমার খুব ভালো লাগে। যখন রাস্তাঘাটে যাই, অনেক মানে আমাদের একটু যারা আঙ্কেল আন্টিরা আছেন, ওরা এসে আদর করে দেয়, দোয়া করে দেয়। আমার না এত ভালো লাগে, এত সুইট লাগে জিনিসটা, যে মানে বলে হয় যে তুমি তো আমার মেয়ের মতোই। আবার জিজ্ঞেস করে কিছু খাবো কিনা, মানে দ্যাটস ভেরি সুইট। বলে যে তোমাকে দেখলে আমার মেয়ে অমুক জায়গায় থাকে, অস্ট্রেলিয়াতে এসে তোমার মতো, তোমার নাটক দেখে ওর কথা মনে পড়ে। এই জিনিসটা আসলে অন্যরকম। তোমার তো অনেক বেশি হয়তো এই জিনিসটার এক্সপেরিয়েন্স হয়, কারণ তারা তোমাকে এত বেশি দেখে, তুমি না চিনলেও তাদের তোমাকে চেনা মনে হয়, এবং একটা যে আনকন্ডিশনাল লাভ পাওয়া যায়। জীবনও মানে দেখা হয়নি এটা কখনোই মনে হয় না। মনে হয় যে কবে
কবে থেকে যেন চিনি, এবং এত ওয়েলকামিং সবাই। অনেক কাজের মধ্যে আমরা শেষেই আছে, অনেক কাজের কথা বলছিলাম, একটা কাজের কথা না বললেই নয় অভিনয়ের বাইরে, কারণ তাসনিয়া ফারিন কিন্তু শুধুমাত্র অভিনয় শিল্পী হিসেবে নয়, গায়িকা হিসেবে সবার মন জয় করে নিয়েছিল। আমরা কিন্তু এখনো রঙ্গিলার কথা জানি, এবং তুমি এর মধ্যে যতবার দেশের বাইরে গিয়েছো, স্টেজ শোতে অংশগ্রহণ করেছো, শুধু অভিনয় শিল্পী হিসেবে না, একজন সিঙ্গার হিসেবেও করেছো, কিন্তু স্টেজে আমরা গান গাইতে দেখেছি। তো নতুন কোনো গান, নতুন কোনো পরিকল্পনা এর মধ্যে করছো? ইন দ্য মিন টাইম আসলে আমি এতদিন এটাও আরেকটা জিনিস করেছি যে বাসায় বসে ছিলাম, তখন আসলে নিজেই কিছু লিরিক্স লেখার ট্রাই করেছি, এবং সেখানে সুরও দিয়েছি। আমি জানি না, এটা একটা এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে যে হাউ ইট ইজ, আমি জানি না। তো বলো, আমাদেরকে শোনাও দেখি, আমরা একটু শোনাও দেখি। এভাবে করলে তো আর হবে না, জিনিসটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। তারপর অবশ্যই আমার আশা আছে যে হয়তো সামনে নিজেই আমার গান লিখে, নিজেই সুর করে, নিজে করার একটা প্ল্যান। একটু 2 লাইন কি সুর করে লিখেছো দেখি একটু। আপাতত আমি বলি, মানে এটা লাইভে এইসব না করি। আচ্ছা, এটা আমি শুনতেই হবে, কিন্তু সেটা হয়তো সরি দর্শক, আমরা আশা করব যে ও খুব তাড়াতাড়ি লিখে শুরু করে, যদি সবাই অ্যাপ্রুভ করে, যদি মনে হয় যে এটা ভালো কিছু হয়েছে তাহলে অবশ্যই, আর যদি মনে হয় যে এটা গার্বেজ, এটা মানে প্রকাশ করার মতো না, তখন আর এটা আসবে না। এটা গার্বেজ না, সুর না হোক, 2টো লাইন কি রকম লিখেছো, মানে লিমেরিকটা জাস্ট বলতে পারবে? এটা কি বলা ঠিক হবে? আচ্ছা, অবশ্যই। আচ্ছা, আমি এটা আচ্ছা, আমি রিডিং পড়ি, হ্যাঁ, কোনো সুর টুর না। তো আমি জানি না, মানে আমি দর্শক আপনারা আছেন প্রথম আলো ফেসবুক পেজে, দেখছেন মেরিল মেলসোবার প্রেজেন্স। আচ্ছা, আমি আমাদের সঙ্গে পারি না। আচ্ছা, তুমি করো, আমি তোমাকে এই যে বাফার দিচ্ছি, কোনো সমস্যা নেই, তুমি খুঁজে বের করো। আমরা এখন শুনবো না কণ্ঠে তার নিজের লেখা এটা জাস্ট লিরিক্স। আমি না সুরটা শোনাতে চাই না, আমরা গান শুনবো না, জাস্ট লিরিকটা শুনবো। আচ্ছা, সো এটা হচ্ছে, এটা টাইটেল এটা দিয়েছি অপেক্ষা। তুমি আসবে বলে যে ফুলেরা ফোটে না বাগানে, তুমি আসবে বলে যে কবিতা জমা থাকে কলমে, তুমি আসার আগে হাতের কাজটা সেরে নেই, যাতে তুমি এলে সব সময় তোমাকেই দেই। এটা জাস্ট দ্য ফার্স্ট পার্ট, দ্যাটস ইট। ভেরি রোমান্টিক, খুবই সুইট, লিখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ ফারিন, আমাদের সাথে এত গল্প করার জন্য, সময় দেওয়ার জন্য, আর স্পেশালি লাস্টের তোমার স্পেশালি লেখাটা আমাদেরকে শোনানোর জন্য। অল দ্য বেস্ট, আরো ভালো সামনে কাজের খবর আসুক, সেগুলো নিয়ে আরো আড্ডা দিতে চাই। তোমার দর্শক যারা দেখছেন তাদের জন্য কিছু বলো প্লিজ। দর্শকদেরকে বলতে চাই যে আমরা কাজ শুরু করছি, এবং আশা করছি সামনে নতুন নতুন কন্টেন্টে আবার সবার সাথে দেখা হবে। সো আপনারা প্লিজ আমাদের কাজ দেখুন, ভালো কাজকে সাপোর্ট করুন, এবং কোনো কাজ যদি আমার ভালো না লাগে অবশ্যই আপনারা সমালোচনা করুন গঠনমূলক। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফারিন, আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক দেখছিলেন মেরিল মেলসোবার প্রেজেন্স ক্যাফে লাইভ। তাসনিয়া ফারিন ছিলেন আজকে আমাদের সঙ্গে, অনেক কিছু নিয়ে গল্প করলাম, তার বিভিন্ন কাজ, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আমাদের সাথে শেয়ার করলেন তিনি, এবং একই সাথে আপনাদের জন্য ভালোবেসে কিন্তু তার নিজের লেখা একটা পড়ে শোনালেন আমাদেরকে। আমরা চাই যে তিনি নিজের লেখা শুরু করা গান নিয়েও তাড়াতাড়ি চলে আসুক, তবে সবচেয়ে বেশি চাই আরো ভালো ভালো অভিনয় তার কাছ থেকে আমরা যাতে দেখতে পাই সামনে। সবাই ভালো থাকুন, আগামী দিন দেখা হবে আবারও নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।